হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বিয়ে যদি হয় তবে বিয়ের পর আমরা দুজন আলাদা থাকব। আপনি আপনার বাবার কাছে, আমি আমার মায়ের কাছে গিয়ে। অবিলম্বে ইফতি বলে উঠল। এ কি অলক্ষণে কথা অরু! হো হো শব্দে হেসে উঠল অরণি। রসিকতা করলাম আপনার সাথে। আপনার ফিরতি চিঠি পাওয়ার পরেই আমি আমার শর্তগুলো রাখব। এরপরেরটা আমাদের দুজনের মিউচুয়াল ডিসিশন হবে। বোঝা গেল? ইফতি আগের চেয়েও বেশি অবাক হল, থমথমে গলায় বলল, রসিকতা? সিরিয়াসলি? অরণি আরেক দফা হাসল ইফতির প্রতিক্রিয়া দেখে। জি। আপনার এই বিস্মিত মুখটা দেখতে সুন্দর লাগে কি? এই অসম্ভব স্বস্তিদায়ক হাসিটাতে কি ছিল জানা নেই, তবে ইফতি অন্যত্র তাকাতে পারেনি আর। নিষ্পলক দেখে গেছে, যেন পলক ফেলাটাও দোষের দেখাবে। অরণি বেশ কিছুক্ষণ পর বলল, চা ভালো বানাতে পারেন। ধন্যবাদ এর জন্য। এখন ঘুমানো উচিত। আর একটু পরেই ফজরের আজান দিয়ে দেবে গু। অথচ মনে হলো রাত শুরু হয়েছে একটু আগেই গে। অরণি চোখে হাসল। আপনার সাথে আমার সময় ভালো কাটে গিয়ে। একই ব্যাপারটা আমার সাথেও ঘটে গে। সে রাতের আলাপন ওখানটাতেই থেমেছিল। এর 4 দিন পর ইফতির কাছ থেকে চিঠি এলো তার। ইফতি লিখেছে, অরণি, 1 বছরের চেনা জানা, হুট করেই ভালো লাগা, পরে এক মধ্যরাতে ঘুমভাঙা চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে যখন তোমার ভাষা মুখটা কল্পনা করলাম, ভীষণভাবে টের পেলাম আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। ভালো না বাসলে কেউ কাউকে অর্ধজাগ্রত অবস্থায় এতটা আপন ভাবে না। আমার কাছে ভালোবাসা মানে ভালো থাকা, ভালো রাখা। কাজেই মন থেকে অবশিষ্ট সকল ভীতি মুছে ফেলো। আমি তোমাকে ভালো রাখব। তোমার ধারণা সব পুরুষই এক হয়, তারা ঠকায়। যদি বলি একই ধারণা আমারও আছে মেয়েদের ক্ষেত্রে। আমিও তো ঠকেই এসেছি। প্রথমে মায়ের থেকে, এরপর প্রাক্তনের কাছে। সব মেয়েরা সয়ে থাকে না অরু। কেউ কেউ নিজের সুখের আগে পেটের সন্তানকেও দেখে না, কেউ তো 4.5 বছরের প্রেমিকের সাথে চিট করতেও দ্বিধা করে না। জীবন থেকে পাওয়া, ঠকে যাওয়ার ভয়ে যে পিছিয়ে গেছে, তার সামনেই স্বর্গ ছিল কে জানে, হয়তো আমার সুখ তুমি। স্রষ্টা যতটা নেন তার চেয়েও চমকপ্রদ কিছু বহুগুণে ফিরিয়ে দেন। আমার চমকপ্রদ কিছু তুমি নও, এর গ্যারান্টি আমি কি করে দিই বলো? কাজেই আমার এগোতে ভয় নেই। তুমিও ভয় রেখো না। তুমি চিঠির উত্তর চিঠিতে চেয়েছিলে। তো শোনো, তোমার 5.5 পৃষ্ঠার চিঠির উত্তরে একটি বাক্য, আমি তোমাকে এখনও চাই, এরপরেও চাই, শেষ অবধি চাই। আমাদের একটাই জীবন, একটাই মরণ। এক জীবন, এক মরণ, সবকিছুর জন্য কেবল তোমাকে চাই। ঘুমভাঙা সকালে তোমাকে পাশে চাই, বিকেলের চায়ের আড্ডায় মুগ্ধ নজরে তোমার ভীষণ শখের শ্রোতা হতে চাই, রাতবিরেতে শহরের রাস্তায় ঘোরার জন্য তোমাকে চাই। আমার একটা আকাশ আছে আধারে আচ্ছন্ন। সেই আকাশের একমাত্র চাঁদ রূপে তোমাকে চাই। তোমার রাগ অভিমানের দায়িত্ব নিতে চাই। তোমাকে নিজের করে চাই। তোমাকে নিজের দাবি করতে চাই। ভীষণভাবে তোমাকে চাই। শুধুই তোমাকে চাই। হয়তো তুমি, নয়তো অন্য কেউ নয়, এমন এক পর্যায়ে বসে আমি তোমার মুখের গাম্ভীর্যের কল্পনায় আরও একবার প্রেমে পড়ে গেলাম, তোমারই। কি সাংঘাতিক অবস্থা আমার! তুমি কি বুঝতে পারছ? এরপরও কোনো প্রশ্ন থাকলে সরাসরি করো। তোমার জন্য আছি সবসময়। ইফতেখার মাহমুদ। অরণি কতবার যে চিঠিটা পড়ল তা হিসেব করার মতো নয়। সে থামছে, পড়ছে, আবার থামছে, শেষ হচ্ছে, শুরু থেকে ফের শুরু করছে। চিঠির প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, আর শেষাংশের ওই তোমাকে চাই। অরণির মনে হচ্ছে সে এক অন্য ভুবনে আছে এখন। নয়তো এসবই বা কি হচ্ছে তার সাথে। বুকের ভেতর দ্রিমদ্রিম বাজছে তার। নিঃশ্বাসের বেগ ঘন হচ্ছে, এলোমেলো শ্বাস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পর চিঠিটা সে ডায়েরির ভাঁজে রাখল। উঠে পড়ল বারান্দা থেকে। ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে আসতেই দেখল ওয়াশরুম থেকে আয়শা বেরোচ্ছে। মায়ের কাছে এগিয়ে গেল অরণি। ঘুমোনি? আয়শা কিঞ্চিত মাথা হেলে বলল। ঘুম ভেঙে গেল। চা খাবে? আচ্ছা গি। অরণি দ্রুত 2 কাপ চা বানিয়ে মাকে নিয়ে ছাদের অংশটায় চলে গেল। আয়শা উপরের সিঁড়িতে বসল, অরণি 2 সিঁড়ি নিচে বসল। এতক্ষণে অনেকটা শান্তি পাচ্ছে অরণি। চিঠিটা পড়ে কিছুক্ষণের জন্য অস্থিরতায় সবকিছু উলটপালট লাগছিল।
শব্দ তো নয়, এক একটা যেন ধারালো তলোয়ার। আবারও যখন উত্তেজিত হয়ে উঠছিল অরণি, আয়শা বলে উঠল, কেমন আছিস মা? অরণি অপ্রস্তুত হল। ফট করে তাকাল আয়শার দিকে। জোরপূর্বক হেসে বলল, ভালো আছি মাম্মি। তুমি? ভালো আছি উ। আয়শা বেখেয়ালি হল। দূরে কোথাও দৃষ্টি স্থির রেখে বলল, এবার বয়স কত যেন পড়ল তোর? 2-1 না? অরণি শোধন করে বলল, 2-3 বছর মাম্নি। গে কিসে পড়ছিস? MBA করছি উ। কপাল কোচকাল আয়শা। অরণির দিকে তাকাতেই কোচকানো কপাল শিথিল হল তার। দ্বিধান্বিত গলায় শুধাল, আসলেই? হ্যাঁ গু। অরণি বুঝতে পারল তার মা তার ব্যাপারে ঠিকঠাক জানে না। সারা জীবন সংসার ধর্ম পালন করে আসা আয়শা সেভাবে অরণির জীবন নিয়ে আগ্রহ দেখায়নি কখনো। পর্যাপ্ত স্বাধীনতা দিয়েছিল। অথচ বেশিরভাগ বাঙালি মায়েরা ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়ার মাঝে তফাৎ করতে পারে না। কেউ কেউ সীমাবদ্ধতার গণ্ডি এঁকে দেয় ছোট্ট করে, কেউ তো ছেড়েই দেয়। অরণি হতাশাজনক শ্বাস ফেল। আয়শা জিজ্ঞেস করল, প্রেম করিস? ভরকাল অরণি। এমন এক প্রশ্ন এই 23 বছরের জীবনে সে শুনতে পায়নি কখনো কারো কাছ থেকে। অথচ মা কি অনায়াসেই না করে ফেল। অরণি থেমে থেমে উত্তর দিল, না মাম্নি। গি মিথ্যে বলছিস? না, তোমাকে মিথ্যে বলি না গি। ইফতির সাথে তার প্রেমের সূচনা এখনো হয়নি। কাজেই বলে লাভ নেই। তবু অরণির মনটা কেমন খচখচ করতে লাগল। বলা উচিত কি বিষয়টা? আয়শা চায়ের কাপটা একপাশে রেখে বলল, কাউকে পছন্দ হয়? এবার আর অস্বীকার করল না অরণি। হুগ, আমি চিনি। হ্যাঁ, ইফতি গু। ইফতি? কে? ভাবল আয়শা। পরক্ষণে শুধাল, বাড়িওয়ালার ছেলে। হুই। বিয়ে করবি ওকে? হয়তো হ্যাঁ, হয়তো না, জানি না ঠিক। উ কেন জানিস না? ভালো ছেলে তো উ। হু, ভালো উ। আয়শা নরম হল খুব, তাকিয়ে রইল অরণির দিকে। অরণি নিজের মাথাটা আয়শার কোলে রেখে সামনে তাকিয়ে রইল। আয়শা ওর মাথায় চুলে বিলি কাটতে কাটতে বলল, তোর মন কি চায়? মনের সাথে আমার সংযোগ নেই মাম্নি। তাই সে কি চায় জানতে কষ্ট হচ্ছে গি। খুব বুঝতে পারল এমন একটা প্রতিক্রিয়া দেখিয়ে আয়শা বলল, ও। আরও অনেকটা সময় কেটে গেল। চুলে হাত বুলিয়ে দেওয়ার কারণে অরণি অসম্ভব শান্তি পাচ্ছে। সকল দুশ্চিন্তা আপাতত তার নাই হয়ে গেছে। ঘুম ঘুম পাচ্ছে। মিষ্টি মোলায়েম বাতাসে চোখ দুটো লেগে আসতেই আয়শা বলা শুরু করল, আমার জন্মের সময় আমার মা মারা যায়। ভাইয়া আর বাবা মিলে আমাকে বড় করে অনেক যত্নের সাথে। বুদ্ধি হওয়ার পর যতটুকু মনে আছে আমি বেশ সম্ভ্রান্ত পরিবারেরই মেয়ে ছিলাম। সবকিছু চাওয়ার আগেই পেয়ে যেতাম। বাড়িতে তাহেরা নামে এক খালা ছিল আমার দেখাশোনা করার জন্য। তাকে তাহুমা বলতাম ছোটবেলায়। খুব আদর করতেন আমাকে। আমাকে নিয়ে খেলতেন, গল্প বলতেন। রোজরাতে বাবা আমাকে আর ভাইয়াকে গান গাইয়ে ঘুম পাড়াতেন। মায়ের অভাব বুঝতাম না আমি। ভাইয়া আমার চেয়ে 6 বছরের বড় ছিল। তাই বাবার মতোই আদর করত আমাকে। স্কুলে ভর্তি করে দিল বাবা আমাকে। সকালে বাবা দিয়ে আসত আমাদের দুইজনকে। বিকেলে তাহুমা নিয়ে আসত। ছোটবেলা থেকেই বাবা আমাকে আর ভাইয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। প্রতি সাপ্তাহিক ছুটিতে আমাদের ঘোরাঘুরি হতো। কত কত জায়গায় যে ঘুরে বেরিয়েছি। আমার বয়স তখন 1-3 বছর। বাবা ভাইয়াকে নিয়ে একটা কাজে বের হয়। তাহুমা আমার সাথেই থাকে সেদিন। রাতে প্রচণ্ড জ্বর আসে। বাবা কখনো আমাকে ছেড়ে অন্য কোথাও রাতে থাকত না। অথচ সেদিন ফিরলি না। শুধু সেদিন না, আর কখনই ফিরল না। সকালে 2টো লাশ আসে। হাইওয়েতে কার অ্যাক্সিডেন্টে স্পট ডেথ আমার বাবা আর ভাইয়ার।